মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছিলেন যে রাজ্যে নেতাজি বিশ্ববিদ্যালয় হবে এবং একটা কমিটি বানিয়ে এক বছরে সেই কমিটি একটা মাত্র মিটিং করেছে, তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় না। এখানে সব ভাষণ হয়, আবেগ তৈরি করা হয়, ঠান্ডা মিটে যায়, ভুলে যায়। নেতাজির কথা, নেতাজি বিশ্ববিদ্যালয় তো হয়নি। তার থেকে বড় কথা, এই নেতাজিকে কি রাজ্য কি কেন্দ্র তার উপযুক্ত সম্মান দিয়েছে আমরা জানতে চাই। নেতাজিকে ভাঙানো হয়, কিন্তু নেতাজিকে মর্যাদা দেওয়া হয় না। নেতাজির নামে আবেগ আছে, সেই আবেগকে কাজে লাগানোর চেষ্টা করা হয়, কিন্তু নেতাজির প্রাপ্য সম্মান নেতাজিকে দেওয়া হয় না। এটাই এটাই শাসক দলের চরিত্র। মুর্শিদাবাদ তো পর্যটনের একটা একটা স্বর্ণভূমি বলতে পারেন। পশ্চিমবঙ্গের ইতিহাসের একটা বড় অংশ এই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাস। এই মুর্শিদাবাদের কোনায় কোনায় লুকিয়ে আছে ইতিহাসের আকর খনি। তাই মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের পর্যটনের যে মানচিত্র, সেই পর্যটনের মানচিত্রটা উল্লেখযোগ্য স্থান বলে আমরা সবসময় মনে করি। এখানে হিন্দু স্থাপত্য, মুসলিম স্থাপত্য, জৈন স্থাপত্য সব কিছু পাবেন। ডাচদের পর্যন্ত এখানটাই কবর সমাধি আছে। কেউ ভাবে পশ্চিমবঙ্গের কোথায় আছে আর এগুলো? এখানে চার্চ, আর্মেনিয়ান চার্চ আছে। পশ্চিমবঙ্গের কটা জেলা আছে এই আর্মেনিয়ান চার্চ? আর্মেনিয়া, তাদের চার্চ আছে, আর্মেনিয়ান চার্চ। নেদারল্যান্ড, তাদের লোকদের সমাধি আছে। বার্মার রাজার বন্দিশালা আছে। নবাব এবং সিরাজদৌল্লার বংশধর কথা বাদই দিন, সবাই জানি আমরা ওগুলো। তা বাদেও ইতিহাসের আকর খনির নাম মুর্শিদাবাদ, গুরুত্ব দেওয়া হয় না। সারা পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের পর্যটন শিল্পে 1 নম্বর স্থানে যেতে পারে, একদম 1 নম্বর স্থানে আমি বলছি। যদি বলেন কেন? সুউচ্চ হিমালয় আর গভীর সমুদ্র, তার সঙ্গে সুন্দরবনের বদ্বীপ, জীবন্ত ইতিহাস, ধর্মীয় স্থান, সুন্দর আবহাওয়া। বলুন তো ভারতবর্ষের আর কোন রাজ্যে আছে? হিমালয় থেকে আরম্ভ করে তরাই থেকে চা বাগান থেকে ধর্মীয় স্থান, জীবন্ত ইতিহাস, সুন্দরবনের বদ্বীপ পার হয়ে অতলান্ত সমুদ্র কোথায় পাবেন? সুউচ্চ হিমালয় থেকে অতলান্ত সমুদ্র কোথায় পাবেন? এখানে মরুভূমি ছাড়া সব কিছু আছে। যেটা নেই সেটা কি জানেন? আমাদের কিছু করার মানসিকতাটা নেই। না তো এই পশ্চিমবঙ্গ ধূম্রবিহীন শিল্প, পর্যটন শিল্পের সুউচ্চ স্থান দখল করতে পারে। আমরা পারছি না, আমাদের ব্যর্থতা এটা। শহরের একটা প্রান্তকে প্রতিদিন আমি ফায়ার ব্রিগেডকে খবর দিই, ফায়ার ব্রিগেড গিয়ে আগুন নেভায়। আজকেও খবর দিয়েছি ফায়ার ব্রিগেডকে, আপনারা দয়া করে যান, দেখে আসুন। সেখানে এখনই ফায়ার ব্রিগেড যাবে আগুন নেভাতে। শহরের মাঝখানে আবর্জনার স্তূপে, সেখানকার বিষ বাষ্পে বাচ্চাদের যা ক্ষতি হচ্ছে, লাংসের যা ক্ষতি হচ্ছে, কল্পনা করতে পারবেন না। সবাই নির্বিকার। বলা হচ্ছে আমরা উন্নয়ন করছি। উন্নয়ন কি? কংগ্রেসের আমলে তৈরি করা ঢালাই, সেই ঢালাইয়ের উপরে আরেকটু ঢালাই দিয়ে একটা বড় বিল করে নেওয়া হচ্ছে, এটাই উন্নয়ন। সেই বিল চলে যাচ্ছে তৃণমূল নেতার পকেটে, সেই বিলের একটা পয়সা চলে যাচ্ছে মস্তানদের পকেটে, সেই টাকায় তাদেরকে মদ দেওয়া হচ্ছে, মাংস দেওয়া হচ্ছে, ডিজে ভাড়ার দাম দেওয়া হচ্ছে। মস্তি করো, তৃণমূল করো। তৃণমূলের উন্নয়ন কোথায় করে? তৃণমূল যদি উন্নয়নে বিশ্বাস করতো তাহলে কেড়ে নেওয়ার প্রয়োজন হতো কি? বলুন, যে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি তো ছিল পশ্চিমবঙ্গের নেত্রী। কটা মিউনিসিপ্যালিটি মমতা ব্যানার্জি দখল করেছে আর চালিয়েছে বলুন? বলুন, লুটের মাল, বুটি লুটের মাল, সবই তো লুট করে নিয়েছে তারা। এবার শুধু লুট করে নেওয়া নয়, যেখানে প্রশাসক বসার কথা সেখানে নেতা বসিয়েছে। এখানে প্রশাসকদেরকে কুকুর ছাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যারা প্রশাসক তাদেরকে কুকুর ছাগল ভৃত্য বানিয়ে রেখে দেওয়া হয়েছে।
তারা নেতাদের কথাতে উঠা বসা করে, অথচ প্রশাসক ক্ষমতা বলে সে হচ্ছে এক একটা মিউনিসিপ্যালিটির মাথা, তার কিছু বলার অধিকার নেই, তার কিছু বলার অধিকার নেই, তাকে কিছু বলতে দেওয়া হয় না। প্রশাসক আজকে তৃণমূলের নেতা, কোনদিন দেখবো ডিএমকে তৃণমূলের নেতা, অবাক হব না আমরা। এসপিকে তৃণমূলের নেতা, এখন তো বেনামে আছে, পরে অরিজিনাল নামেই বসে যাবে হয়তো। বড় অদ্ভুত ব্যাপার। এখানে নানাভাবে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। শহরের মধ্যে প্রচার করতে গেলে কংগ্রেসকে বলা হচ্ছে যে তোমাদের কি বিএলআরওর পারমিশন আছে? বাবার কালে প্রথম শুনলাম যে বিএলআরওর পারমিশন লাগে শহরে কোথাও একটা স্ট্রিট কর্নিং করবার জায়গায় একটা ছোট্ট স্টেজ করতে নাকি বিএলআরওর পারমিশন লাগে, জানা ছিল না। এটাই তো পশ্চিমবঙ্গের উন্নয়ন। উন্নয়ন মানে কি? বিরোধীদেরকে বলতে দেব না। উন্নয়ন মানে কি? বিরোধীদেরকে রাজনীতি করতে দেব না। উন্নয়ন মানে কি? বিরোধীদের যদি মানুষ ভোট দেয় তাই ভোট কেড়ে নিলাম। এটাই বাংলার উন্নয়ন, এটাই বাংলার উন্নয়ন। দেখুন, সব কিছু যখন চলছে তখন স্কুল বিয়ে বন্ধ এইভাবে থাকবে কেন? স্কুলের প্রোটোকল মেনে নির্দিষ্টভাবে করতে পারে। সব যখন খোলা থাকছে, সব খুলে যাচ্ছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, বক্তৃতা হচ্ছে, মেলা হচ্ছে, খেলা হচ্ছে, সবই হচ্ছে, শুধু শুধু আমাদের ঘরের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া থেকে বঞ্চিত আমরা করব কেন? তার একটা পদ্ধতি তো তৈরি করা দরকার, যে কোভিড প্রোটোকল মেনে যখন সব হয় তখন স্কুলই বা হবে না কেন? স্কুলের বাচ্চাদের ভ্যাকসিনেশন করার ব্যবস্থা করা হোক। আমরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সরকারের কাছে দাবি করেছি 15 থেকে 18 বছর শুধু নয়, 18 বছরের নিচেও যারা আছে তাদেরও দ্রুত ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে তাদেরকে স্কুল কলেজ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ আজ যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা স্কুল কলেজ যেতে না দিই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পঙ্গু হয়ে পড়বে। ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষায় যদি যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে দেশ পঙ্গু হয়ে যাবে। এটা মাথায় আমাদের রাখতে হবে। কোভিডের সঙ্গে মোকাবেলা করে আমাদের বাঁচতে হবে, কোভিডকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। তার পদ্ধতি প্রক্রিয়া আমাদের বুঝতে হবে, আমার এটা মনে হয়। দেখুন, এর আগে ওখানকার যিনি এমপি তিনি বারবার করে পার্লামেন্টের মধ্যে বলেছিলেন তামিরগাঁও যে চীন আজকে অরুণাচলের মধ্যে ঢুকে গ্রাম তৈরি করে নিয়েছে, তারা আমাদের দেশের সীমানার মধ্যে আমাদেরকে যেতে বাধা দিচ্ছে। এটা আমি না, বিজেপি পার্টির এমপি অরুণাচলের সে পার্লামেন্টে এই অভিযোগ তুলেছিল। আমি তাকে সমর্থন করে আমিও আমার কথা বলেছিলাম। আজকে কোথায় চলেছে ভারতবর্ষ যে চীন আজ যা খুশি তাই করছে। প্যাংগং শোতে চীন আজ ব্রিজ বানাচ্ছে, জানেন কি আপনারা? লাদাখের প্যাংগং শো এলাকায় আজকে চীন ব্রিজ বানাচ্ছে। এই শীতের মধ্যে বিশেষভাবে তারা প্রশিক্ষিত হয়ে ব্রিজ বানাচ্ছে, ব্রিজ। আগামী দিনে আমাদের নিরাপত্তা ব্যবস্থা দিনের পর দিন দুর্বল হচ্ছে, তার প্রমাণ অরুণাচলকে চীন বলছে অরুণাচলের নাম তারা তাদের মতন করে দিতে চাইছে। অরুণাচলের বিভিন্ন জেলার নাম তারা তাদের ভাষায় দেওয়া আরম্ভ করে দিচ্ছে, কোনো প্রতিবাদ নেই ভারত সরকারের। বড় অদ্ভুত। আজকে অরুণাচলের ভারতীয় নাগরিককে তারা অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। কোথায় আছি আমরা? এত অস্ত্র, এত রাফেল কোথায়? তার প্রয়োগ হয় না কেন? যায় না কে কোথায় কী করছে। এই সরকারের আমলে তো শিল্প তো হয়নি, হবেও না। শিল্প হবে কি করে? এ সরকার নিজের শিল্প চাইলে তো শিল্প হবে। এই সরকারের কোনো শিল্পনীতি আছে? এ সরকার নিজের শিল্প বিরোধী সরকার, বাণিজ্য বিরোধী সরকার। এ সরকার এক কথায় লুটের সরকার, রাহাজানির সরকার। ফলে এ সরকার শিল্পের মাহাত্ম্য বোঝে না। যদি শিল্পের মাহাত্ম্য বুঝতো তাহলে আজ পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একটা বিশেষ স্থান অর্জন করতে, যেটা কংগ্রেস আমলে আমরা করে দেখিয়ে দিয়েছিলাম, বিধানচন্দ্র রায়ের আমলে, এবং 70-এর দশক পর্যন্ত আমরা দেখিয়ে দিয়েছিলাম যে ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্য শিল্পে অগ্রণী ভূমিকা পালন করেছিল, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। আজ বাংলার যে সরকার, সেই সরকারের সাথে কোনো শিল্প নীতি নেই। স্বাভাবিকভাবে শিল্পপতি এখানে আসে না। একের পর এক শিল্প সম্মেলন হয়, শিল্পপতিরা অনেক কথা বলে, শিল্পপতিদেরকে ডেকে আনা হয়, বলা হয় যে বিনিয়োগ করো, বিনিয়োগ করো, কিন্তু কেউ এখানে বিনিয়োগ করতে চায় না। কারণ বিনিয়োগের রাজ্য এটা নয়, এটা লুটেরাদের রাজ্য। আর যখন লক্ষ লক্ষ
ভারতবর্ষের মানুষ চিকিৎসা না পেয়ে, অক্সিজেন না পেয়ে, আইসিইউ না পেয়ে মারা গেল সারা ভারতবর্ষ জুড়ে। যখন মানুষের দেহ পুরানো জায়গা না পেয়ে মানুষের মৃতদেহকে গঙ্গার জলে ফেলে দেওয়া হচ্ছিল, তখন বিবেক বাহিনীর বিবেক জাগ্রত হয়নি। আজ যখন কোভিড সংক্রমণ আর সেই জায়গায় নেই, তখন বিবেক বাহিনীর বিবেকের উদ্রেক হয়েছে। এটা বিবেক বাহিনী নয়, এটা নতুন করে বিজেপির প্রচার বাহিনী। দেখুন, ওটা ওদের পার্টির নেতারা কি বলছে না বলছে আমরা তো জানি না, তবে পেপারে দেখি যে তাদের পার্টির নেতারা এক একজনের বিরুদ্ধে কথা বলছে। এর থেকে এটা প্রমাণ হচ্ছে তৃণমূল দলের সব কিছু ঠিক নেই, এটা স্পষ্ট। তৃণমূল দলে উপরে বলা হয় অল ইজ ওয়েল, তৃণমূল দলের অল ইজ ওয়েল নয়। তৃণমূল দলে অন্তর্কলহ, অন্তর্বিরোধ, ক্ষোভ বিক্ষোভ আছে। এর আগেও তার বিস্ফোরণ ঘটেছিল, এখনও ধীরে ধীরে ধিকি ধিকি জ্বলছে। কখন সেগুলো আবার বিস্ফোরিত হবে, এটা তৃণমূল দলের আভ্যন্তরীণ বিষয়। এখানে এইভাবেই নিজেদের মধ্যে অন্তর্কলহ তারা প্রকাশ করছে, এটা আমাদের তো কিছু বলার নেই। তৃণমূল দল তার নিজস্ব নিয়মে, স্বনিয়মে তৃণমূল দল ধ্বংস হবে। তৃণমূল দল উঠেছিল, নিশ্চয়ই ক্ষমতা দখল করেছে, কিন্তু তৃণমূল দলের এই ক্ষমতা আজ না হয় কাল, এবং আমি খুব মনে করছি খুব দ্রুত ভোট শেষ হলে গড়গড় গড়গড় করে বাড়বে। ভোট শেষ হলে গড়গড়িয়ে বাড়বে। মোদি একদম বসেই আছে, ভোট শেষ হলে ইঞ্জিন স্টার্ট করে দিবে, দাম বাড়ানোর ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। ভোটটা খালি হতে দিন। গতবার দামটা কমেছিল কারণ মানুষ হিমাচলে, উত্তরাখণ্ডে, রাজস্থানে বিজেপি পার্টিকে ধুয়ে দিয়েছিল, তাই ভয়ে মোদি দামটা কমিয়েছিল। মোদি তো ভয় কমায়, দিদি কাউকেই ভয় করে না। পাশের রাজ্য ঝাড়খণ্ড 1 লিটার তেলে 25 টাকা কমিয়ে দেওয়া হলো দর, 1 লিটারে। দিদি কিছুর পরোয়া করে না। দিদি বলছে আমার লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হবে, কোনো দরদাম কোথাও কমানো যাবে না। एक बार नहीं बल्कि दो बार सभापति मतलब प्रेसिडेंट ऑफ ऑल इंडिया कांग्रेस कमेटी की हैसियत से हमारे हिंदुस्तान की पार्टी, कांग्रेस पार्टी को ब्रिटिश के खिलाफ लड़ने के लिए हर संभव उन्होंने कोशिश की, और ये लगातार ब्रिटिश हुकूमत को हिंदुस्तान से निकालने के लिए प्राण लिए थे। वही है नेताजी सुभाष चंद्र बोस। और ये जो आज बड़ी बड़ी बात करते हैं बीजेपी पार्टी, ये पार्टी ब्रिटिश हुकूमत की गुलामी करते हुए, दलाली करते हुए ब्रिटिश हुकूमत को हिंदुस्तान में बचा के रखने के लिए हर संभव प्रयास की थी। नेताजी की खिलाफत इन लोगों ने किया था, नेताजी की दुश्मनी इन लोगों ने किया था। हिंदुस्तान के साथ हिंदुस्तान की जो आज़ादी की खिलाफत इन लोगों ने किया था। हमारे हिंदुस्तान की जो संविधान की खिलाफत इन लोगों ने किया था। जो आज बड़ा राष्ट्रवादी और बड़ा हिंदुस्तान की आज़ादी की बड़े पैरोवी करने लगे हैं, इन्हीं लोगों को अगर असलियत को देखा जाए तो ये असलियत ये थे, ये ब्रिटिश हुकूमत को हिंदुस्तान में बचा के रखने के लिए कोई कसर नहीं छोड़ी। लेकिन आज जब हिंदुस्तान में आम लोगों की मन में हमारे आज़ादी के लेकर 75 साल की जब हो रहे हैं आज़ादी की, तब जाकर एक आनंद की लहर, खुशी की लहर हिंदुस्तान के आम लोगों की भीतर, हिंदुस्तान के आम लोगों के भीतर ये चल रहे हैं। तो ये इसको ये लगा कि इस समय हिंदुस्तान के जो इतिहास को इधर उधर करके कांग्रेस पार्टी की जो कद को थोड़ा कम किया जाए। ये पार्टी की नीयत है। इस नीयत पे हम क्या बोले, इतिहास गवाह है, कौन कहाँ क्या किया नहीं किया, इतिहास गवाह है। लेकिन ये इतिहास को नहीं मानते हैं। अगर इतिहास को ये मानते थे तो इनकी पार्टी आज कम से कम हिंदुस्तान के आम लोगों की समीप आज हिंदुस्तान के आम लोगों की सामने हाजिर होकर ब्रिटिश हुकूमत की जो गुलामी किए थे उसके लिए कम से कम माफ़ी मांगते। मैं तो ये दावा करूंगा कि आज की बीजेपी पार्टी हिंदुस्तान में ब्रिटिश हुकूमत की दलाली करने के लिए कम से कम इस अमृत महोत्सव में माफ़ी मांगे। ये बड़ा सही कदम होगी अगर इस पार्टी हिंदुस्तान की सियासत को समझते हैं तो। इसलिए বিতর্ক আজ থেকে নয়, বাংলায় এই বিতর্ক বেশ কিছুদিন ধরে খুব জোরালো হয়েছে।
ভারতবর্ষের আজকে যে বিজেপি সরকার তারা সব কিছুর যে কেন্দ্রীকরণ করতে চায়, সেন্ট্রালাইজেশন করতে চাইছে, এটা তার বড় একটা প্রমাণ। এখানকার আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা আমরা দেখলাম। এই আলাপন সিন্ড্রোম আজকে নতুন করে আইএস আইপিএসের উপরে কেন্দ্রের ক্ষমতাকে আরও বাড়ানোর কারণ বলে আমি মনে করি। ওরা চাইছে আইএস আইপিএস আমাদের কন্ট্রোলে থাকবে। আইন অনুযায়ী এগুলো অল ইন্ডিয়া সার্ভিস, ফলে অল ইন্ডিয়া সার্ভিস মানে সেখানে অ্যাপয়েন্টিং অথরিটি, রিক্রুটিং অথরিটি কেন্দ্র, আমি অস্বীকার করছি না, কারণ রাষ্ট্রপতি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। কিন্তু ক্যাডার হিসাবে যখন তারা একটা রাজ্যে যায়, তখন সেখানে তাদের দায়িত্ব বর্তায় রাজ্যকে সার্ভিস করা, রাজ্যকে সার্ভ করা। সেখানে তারা কোথায় পোস্টিং হবে, ট্রান্সফার হবে, কি হবে, সেগুলো ঠিক করে রাজ্য। কেন্দ্র যদি মনে করে আমি অধিকার দেব না, আইনে হয়তো বলতে পারে হ্যাঁ দেব না। কিন্তু দেশ তো শুধু রুলে চলে না, দেশে একটা কনভেনশন আছে, একটা নিয়ম আছে। ভারতবর্ষ যেহেতু যুক্তরাষ্ট্রীয় দেশ, ফেডারেল স্ট্রাকচার যেহেতু ভারতবর্ষে, তাই সেখানে কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পর্ক বজায় রেখে একটা কোলাবোরেটিভ অ্যান্ড কোঅপারেটিভ অ্যাপ্রোচ নিয়ে কেন্দ্র রাজ্য এই বিষয়গুলোকে ফয়সালা করে। সেখানে জটিলতা তৈরি করছে কেন্দ্রের পক্ষ থেকে, কারণ তারা চাই ভারতবর্ষের সব রাজ্যের আইএস আইপিএস দিল্লির কথা শুনে চলুক, মোদি আর অমিত শাহর কথা শুনে চলুক। এতে কি হবে, ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা দুর্বল হবে, এবং যেটা তারা পরিকল্পিতভাবে চাইছে, তারা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দিয়ে শুধুমাত্র কেন্দ্রীকরণ করতে চাইছে ক্ষমতার। এটা তার কতগুলো প্রক্রিয়ার মধ্যে পড়ে। ঠিক যেমনভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনকে কৃতদাস বানানোর চেষ্টা করা হয় সরকারি ক্ষমতার দৌলাতে, কারণ একটা অফিসারের ক্যারিয়ারের যে অগ্রগতি সেটা নির্ভর করে রাজ্যে এসে গেলে রাজ্য সরকারের হাতে। সেই জায়গাটাই তারা মনে করে রাজ্য সরকারের কথা শুনে চললে আমার ক্যারিয়ার ঠিক থাকবে। রাজ্য সরকার সেই সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গের আইএএস আইপিএসদেরকে তারা কৃতদাস বানিয়ে রাখার চেষ্টা করে। তার পরিচয়, তার প্রমাণ আমরা বছর পর বছর দেখে যাচ্ছি। এক একটা আইএস কত পড়াশোনা করে আইএস হয়েছে চিন্তা করা যায় না। এক একটা দল থেকে অস্ত্র, সারা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে, আর গোয়ালতোড়। সারা পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে, না প্রশাসন আছে, না শাসন আছে, না পুলিশ আছে। এখানে তো একটা সিন্ডিকেট চলছে, না সরকার তো না, এটা একটা সিন্ডিকেট। তৃণমূলের নেতা, পুলিশের নেতা, মাফিয়া, সিন্ডিকেট চলছে। এটা সরকার না, এটা সিন্ডিকেট। এটা গভর্নমেন্ট না, এটা সিন্ডিকেট। ইউপিএসসি যারা সিলেক্টেড হয় তারা সমাজের ক্রিম অফ দ্য সোসাইটি। প্রচণ্ড পড়াশোনা করে করে তারা ইউপিএসসি ক্লিয়ার করে কেউ আইএস হয়, কেউ আইপিএস হয়। বড় অবাক লাগে, পশ্চিমবঙ্গে আসার পর তৃণমূলের কোনো প্রধান চুল্লু খেয়ে তাকে জ্ঞান দিবে, বিড়ি খেতে খেতে তাকে কি করতে হবে তার নির্দেশ দিবে। কোথায় সেসব আইএস আইপিএসদের মর্যাদা? অবাক লাগে। ঠিক এইভাবে পশ্চিমবঙ্গে যেমন প্রশাসনকে দুর্বল করা হয়েছে, তেমনি কেন্দ্র চাইছে রাজ্যের প্রশাসনকে তার নিজের হাতে করায়ত্ত করতে। এটার আমরা সার্বিকভাবে এটার আমরা প্রতিরোধ করব। বাড়ি আছে সেই এলাকাতে মাইক বাজানো যাবে না, কারণ তার বাড়ির স্পর্শকাতর এলাকাতে বিরোধী দলনেতা তাই হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্ট রায় দিয়ে যায় না, হয়তো ডিস্টার্ব করছিল বলে রায় দিয়েছে। হয়তো তৃণমূলের ছেঁচড়ামিগুলো করে, তাই হয়তো হাইকোর্টে মনে হয়েছে ছেঁচড়ামিগুলো তৃণমূলকে না করতে দেওয়াই বুদ্ধিমানের কাজ। হাইকোর্টের রায়, আমার কিছু বলার নেই এখানটায়।